হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ বিবরণীর 1 নম্বর ক্লাস নিয়েছিলাম এর আগে। আজকে নিব দ্বিতীয় ক্লাস। আজকে আমরা কয়েকটি গণনা কার্য বা খসড়া নিয়ে আলোচনা করব। এখন নগদ প্রবাহ বিবরণী তৈরির জন্য প্রয়োজনীয় খসড়া। নগদ প্রবাহ বিবরণী তৈরি করার পূর্বে কিছু খসড়া করার প্রয়োজন হতে পারে। প্রয়োজনীয় খসড়া নিয়ে আলোচনা করব। যদি সময় পাই একটা অঙ্ক আমরা করার চেষ্টা করব। প্রশ্নে চলতি বছরের অবচয়ের পরিমাণ দেওয়া না থাকলে পুঞ্জীভূত অবচয় হিসাবে নিম্নোক্ত ছকটি অনুসরণ করে চলতি বছরের অবচয় নির্ণয় করা যাবে। প্রয়োজনীয় খসড়া নিয়ে আলোচনা করব। যদি সময় পাই একটা অঙ্ক আমরা করার চেষ্টা করব। পুঞ্জীভূত অবচয় প্রথমে আমরা যদি চলতি বছরের অবচয় দেওয়া থাকে তাহলে আমাদের পুঞ্জীভূত অবচয় করার দরকার নেই। ওই সময় পুঞ্জীভূত অবচয় কোনো কাজে আসবে না। পুঞ্জীভূত অবচয় হলো, এটা কোন হিসাব? এটা হলো বিপরীত সম্পদ, যেটার ব্যালেন্স হয় ক্রেডিট। এখানে তোমার 2টা বছরের ব্যালেন্স দেওয়া থাকতে পারে। চলতি বছরের যেটা থাকবে ওইটা হবে ব্যালেন্স সিডি, আর বিগত বছরের যেটা থাকবে ওইটা হবে ব্যালেন্স বিডি। আর যদি এইটা যদি বলা থাকে বিক্রয়কৃত সম্পদের অবচয়, এটা আমরা ডেবিট দিক, এখানে ডেবিট কে লিখবো না, মানে ডেবিট দিক বাম দিকে লিখবো, আর অবচয় খরচটা আমরা ডান দিকে লিখে বের করব। এটা কিভাবে বের করব একটা উদাহরণের সাহায্যে দেখানো আছে এখানে। দেখো এখানে বলা আছে আমজাদ কোম্পানির 2018 ও 19 সালের 31শে ডিসেম্বর তারিখে পুঞ্জীভূত অবচয় হিসাবের জের ছিল যথাক্রমে 75,000 ও 90,000 টাকা। চলতি বছরের অবচয়ের পরিমাণ নির্ণয় করো। চলতি বছরের অবচয় আমরা নির্ণয় করব পুঞ্জীভূত অবচয় হিসাবের মাধ্যমে। ওই যে আগে যে ছকটা দেখালাম ওইভাবে আমরা একটা ছক করব, যেটা ই ছক বলি আমরা, যেটাকে ই ছকের মতো একটা ছক করব। বিবরণ টাকা, বিবরণ টাকা। আর আমরা জানি পুঞ্জীভূত অবচয়ের ব্যালেন্স হলো ক্রেডিট ব্যালেন্স। প্রারম্ভিক ব্যালেন্স যেটা 2018 সালের দেখো 75,000, এটা কিন্তু ব্যালেন্স বিডি ক্রেডিট দিকে লিখছি। আমরা যখন কোনোটার ব্যালেন্স সমাপনী ব্যালেন্স বের করি, প্রকৃত ব্যালেন্স যেটা, যেমন পুঞ্জীভূত অবস্থার ক্রেডিট ব্যালেন্স, আর এটা যখন সমাপনী ব্যালেন্স বের করবো ওই সময় ডেবিট দিকে লিখবো। যেমন আমরা যখন নগদান হিসাব করি বা মূলধন হিসাব করি, নগদান হিসাবের ব্যালেন্স বিডি আমরা ডেবিট দিকে লিখি, কিন্তু যখন সমাপনী ব্যালেন্সটা বের হয় ব্যালেন্স সিডি লিখে ক্রেডিট দিকে লিখি। এইটাও সেম, পুঞ্জীভূত অবস্থায় ব্যালেন্স বিডি মানে প্রারম্ভিক ব্যালেন্স 75,000 টাকা। এই 75,000 টাকা আমরা দেখো এটার ব্যালেন্স ক্রেডিট, এর জন্য ক্রেডিট দিকে লিখেছি। আর সমাপনী ব্যালেন্স ব্যালেন্স সিডি ডেবিট দিকে লিখেছি। এই দুইটার যে পার্থক্য, এইটাই হয়ে গেছে তোমার অবচয় খরচ। এইভাবে ছকের মধ্যে করলে তুমি অবচয় খরচের পরিমাণ সহজে বের করতে পারবা। তারপরে পুঞ্জীভূত অবচয়ের সমাপনী ব্যালেন্স বের করতে বললে ওইটাও সহজে বের করতে পারবা। এরপর দেখো আরেকটা উদাহরণ দেওয়া আছে এখানে। আমজাদ কোম্পানির
2018 ও 19 সালের 31 ডিসেম্বর তারিখে পুঞ্জীভূত অবচয় হিসাবের জের ছিল যথাক্রমে ৭৫,০০০ টাকা ও ৯০,০০০ টাকা। ৩০,০০০ টাকা ক্রয় মূল্যের যন্ত্রপাতি 18,০০০ টাকায় বিক্রয় করা হয়। বিক্রিত যন্ত্রপাতির পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ ছিল 10,০০০ টাকা। অবচয় খরচের পরিমাণ নির্ণয় করো। এখন ওই যে ছক আগের মতোই হবে, পুঞ্জীভূত অবচয় হিসাব, বিবরণ টাকা। এখানেও দেখো ব্যালেন্স বিডি ৭৫,০০০ টাকা আর ব্যালেন্স সিডি ৯০,০০০ টাকা। এই দুইটা বিডি সিডি দেওয়া আছে, এই দুইটা আমরা আগে লিখবো অঙ্ক করার সময়। বিডি দেওয়া আছে, সিডিও দেওয়া আছে, এই দুইটা আগে লিখবো। আগে বিডি লিখবো, পরে সিডি লিখবো। তারপরে এখান থেকে আমাদের বলা আছে বিক্রয়কৃত সম্পদের অবচয়। এই যে বিক্রয়কৃত সম্পদের অবচয়ের পরিমাণ দেওয়া আছে 10,০০০ টাকা। এই যে 10,০০০ টাকা আমরা এখানে লিখে ফেলছি। এই দুইটা যোগ করে যে টাকা হয়েছে 1,00,000 টাকা, আর এখানে ৭৫,০০০ টাকা ছিল আর 25,০০০ টাকা, এই দুইটা মিলে 1,00,000 টাকা। এই দুইটা সমান হবে। এই যেটা পার্থক্য এইটাই হলো অবচয় খরচ। এই গেল 1 নম্বর খসড়া বা গণনা কার্য। আমরা খসড়া 2, দেখো পুরাতন স্থায়ী সম্পদের বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। মানে স্থায়ী সম্পদের বিক্রয়জনিত লাভ বা ক্ষতি যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে এটা আমাদের বের করার প্রয়োজন নেই বা দরকার নেই। যদি না দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে বের করব? প্রথমে আমরা পুস্তক মূল্য বের করব। পুস্তক মূল্য হলো ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয় বর্তমান বছরে। এরপরে সম্পদ বিক্রয়জনিত ক্ষতি। এই পুস্তক মূল্য অপেক্ষা যদি বিক্রয় মূল্য বড় হয় তাহলে ক্ষতি হবে। আবার পুস্তক মূল্য অপেক্ষা যদি বিক্রয় মূল্য বড় হয় তাহলে লাভ হবে। যে সম্পদ বিক্রয়জনিত লাভ, বিক্রয় মূল্য মাইনাস পুস্তক মূল্য। আর সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, পুস্তক মূল্য মাইনাস বিক্রয় মূল্য। মোট কথা পুস্তক মূল্য থেকে বিক্রয় মূল্য বড় হলে লাভ হবে, আর পুস্তক মূল্য থেকে বিক্রয় মূল্য ছোট হলে ক্ষতি হবে। এখানেও একটা উদাহরণের সাহায্যে তোমাদের দেখানো হয়েছে। এখানে বলা আছে তোমার আসবাবপত্র বিক্রয় 800 টাকা, যার ক্রয় মূল্য ছিল 5,000 টাকা এবং পুঞ্জীভূত অবচয় ছিল 4,000 টাকা। ভালো করে খেয়াল করো, এখানে আসবাবপত্রটা বিক্রয় করছে হলো 800 টাকা, এটার ক্রয় মূল্য ছিল 5,000 টাকা এবং পুঞ্জীভূত অবচয় ছিল 4,000 টাকা। এখানে তোমার পুস্তক মূল্য নির্ণয় করো, আর বলা আছে আসবাবপত্র বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করো। পুস্তক মূল্যর সূত্র তো আমরা পড়লাম। পুস্তক মূল্য ও আসবাবপত্র বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয়। পুস্তক মূল্য সমান সমান ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। এই দেখো এখানে তোমার ক্রয় মূল্য দেওয়া আছে 5,000 টাকা, পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে 4,000 টাকা। এই ক্রয় মূল্য 5,000 থেকে 4,000 বিয়োগ করলে যেটা হবে এটা বের হবে পুস্তক মূল্য। দেখো পুস্তক মূল্য 1,000 টাকা বের হয়েছে। আর এখানে যে আমরা বলছিলাম যে আসবাবপত্র বিক্রয় 800 টাকা, তাহলে বিক্রয় মূল্য পুস্তক মূল্য থেকে কম। এখন বিক্রয় মূল্য যদি পুস্তক মূল্য থেকে কম হয় তাহলে ক্ষতি হবে। তাহলে আমরা এরপরে লিখি খ নম্বরে আসবাবপত্র বা সম্পদ বিক্রয়জনিত ক্ষতি। এই যে পুস্তক মূল্য মাইনাস বিক্রয় মূল্য, 1,000 টাকা মাইনাস 800 টাকা, এই 200 টাকা ক্ষতি। এখন এটার উল্টা তো হতে পারতো, ধরো এখানে বিক্রয় করছে 800 টাকা, এখানে তোমার পুস্তক মূল্য বেড়েছে 600 টাকা, তাহলে ওই সময় হতো সম্পদ বিক্রয়জনিত লাভ হতো, ওই সময় বিক্রয় মূল্য মাইনাস পুস্তক মূল্য হতো। এরপরে দেখো এই যে এখন যেটা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমার অঙ্কে যদি নগদ লভ্যাংশ ঘোষণা ও নিটাই বা মুনাফার পরিমাণ নির্ণয়
যদি প্রশ্নে নিট আয় বা মুনাফা দেওয়া না থাকে তাহলে নিম্নোক্তভাবে বের করতে হয়। নিট মুনাফা বা নিট আয় নির্ণয়। এটা বের করতে হবে সংরক্ষিত আয় হিসাবের মাধ্যমে। আমরা সংরক্ষিত আয় হলো তোমার মালিকানা সত্ত্বেরই একটা অংশ। সংরক্ষিত আয়ের ব্যালেন্সও হলো ক্রেডিট ব্যালেন্স। এখানে ওই যে আমরা আগে যে দেখাইছি পঞ্জীভূত অবচয় হিসাব, ওইটার মতো ব্যালেন্স বিডি হবে বিগত তারিখেরটা, আর ব্যালেন্স সিডি হবে চলতি বছরেরটা। আর লভ্যাংশ প্রদান হবে বাম দিকে ডেবিট দিকে, আর নেট মুনাফা হবে ক্রেডিট দিকে। আর প্রশ্নে তোমার এখান থেকে যে কোনো তিনটা আইটেম দেওয়া থাকবে। তিনটা আইটেম দেওয়া থাকলে আমরা যে কোনো একটা ইজিলি বের করতে পারবো যদি এগুলো আমরা মনে রাখতে পারি যে ব্যালেন্স বিডি হবে ক্রেডিট দিকে, ব্যালেন্স সিডি হবে ডেবিট দিকে, নেট মুনাফা ক্রেডিট দিকে, লভ্যাংশ প্রদান ডেবিট দিকে। দেখো এখানে একটা উদাহরণ দেখাই। যেমন সৌমিক কোম্পানির 2018 ও 2019 সালের 31 ডিসেম্বর তারিখে সংরক্ষিত আয় হিসাবের জের ছিল যথাক্রমে 70,000 ও 90,000 টাকা। দেখো এখানে 18-19 সাল, তাহলে আমরা অঙ্কটা করতেছি হলো 19 সালের। এই 18 সালের যেটা এটা হলো প্রারম্ভিক 70,000, আর 19 সালের যেটা এটা হলো সমাপনী ব্যালেন্স সংরক্ষিত আয় হিসাবে। আর এখানে নিট মুনাফার পরিমাণ দেওয়া আছে 30,000 টাকা। নিট মুনাফার পরিমাণ দেওয়া আছে তোমার চলতি বছরের কত টাকার নগদ লভ্যাংশ ঘোষণা বা পরিশোধ করা হয়েছে এটা বের করতে বলছে। সব আমরা ওই যে আগের মতোই করব, সংরক্ষিত আয় হিসাব লিখে বিবরণ টাকা বিবরণ টাকা বিবরণ টাকা বিবরণ টাকা লিখে ব্যালেন্স বিডি। এই দেখো 18 সালের যেটা ব্যালেন্স বিডি এখানে 70,000 টাকা লিখে ফেলছি। আর সংরক্ষিত আয় হলো মালিকানা সত্ত্ব হিসাব, মালিকানা সত্ত্বর ব্যালেন্স হলো ক্রেডিট, ব্যালেন্স বিডি হলো ক্রেডিট দিকে, আর ব্যালেন্স সিডি হলো ডেবিট দিকে। নিট মুনাফা দেওয়া আছে 30,000। দেখো এই দুইটা যোগ করে হয়েছে 1,00,000 টাকা, আর এখানে 90,000 টাকা ছিল লভ্যাংশ প্রদান 10,000 টাকা। এই হলো 1,00,000 টাকা। অনুরূপ ভাবে তোমার এখানে লভ্যাংশ প্রদানের কথা বলা থাকতে পারে, নিট আয়ের কথা নাও বলা থাকতে পারে। ওই সময় সেম একই সব করব, একইভাবে লিখবো। ব্যালেন্স বিডি এখানে লিখবো, ওই সময় লভ্যাংশ প্রদান দেওয়া থাকবে, আমরা লভ্যাংশ প্রদানটা লিখবো, ব্যালেন্স সিডি লিখবো, এটা যোগ করে তারপরে নিট আয় বের করব। তোমাদের যে তিনটা খসড়া দেখানো হলো, এই তিনটা খসড়া পারলেই মোটামুটি তোমরা খসড়াগুলি পারবা। আরেকটা আছে তোমার স্থায়ী সম্পদ ক্রয়ের পরিমাণ। স্থায়ী সম্পদ ক্রয়ের পরিমাণ বের করব আমরা যন্ত্রপাতি হিসাব এর মাধ্যমে। এখানেও সবগুলি একই রকম, বিবরণ টাকা বিবরণ টাকা। যন্ত্রপাতি তো সম্পদ, সম্পদের প্রারম্ভিক ব্যালেন্স যেটা থাকবে ওইটা ব্যালেন্স বিডি লিখবো, আর সমাপনী ব্যালেন্স যেটা থাকবে ওইটা ব্যালেন্স সিডি লিখবো। আর এখানে নগদান হিসাব লেখা আছে বিক্রয়কৃত যন্ত্রপাতির ক্রয় মূল্য। যদি কোনো যন্ত্রপাতি বিক্রয় করা হয় সেটার যদি ক্রয় মূল্য থাকে তাহলে আমরা সেটা এখানে লিখবো, আর যন্ত্রপাতির অপচয় থাকলে এটা এখানে লিখবো, আর ব্যালেন্স বিডি আর সিডি এটা তোমার দেওয়াই থাকবে। দেখো এখানে একটা উদাহরণের সাহায্যে দেখাচ্ছি তোমাদের। 2017 ও 18 সালে যন্ত্রপাতির মূল্য ছিল যথাক্রমে 5,00,000 টাকা এবং 4,00,000 টাকা। দেখো 2017 সালে ছিল 5,00,000 টাকা, 2018 সালে 4,00,000 টাকা। 2017 সালে যেটা এটা হলো প্রারম্ভিক, আর 2018 সালে যেটা এটা হলো সমাপনী। এটা হলো যন্ত্রপাতির কথা বলছি, যন্ত্রপাতির প্রারম্ভিক ব্যালেন্স হবে ডেবিট, সমাপনী ব্যালেন্স হবে ক্রেডিট। এরপরে যন্ত্রপাতির অবশ্যই বলা আছে 1,90,000 টাকা। এরপরে বলা আছে 1,50,000 টাকা মূল্যের যন্ত্রপাতি 75,000 টাকা ক্ষতিতে বিক্রয় করা হলো। এটা হলো তোমার যন্ত্রপাতির ক্রয় মূল্য যেটা। যন্ত্রপাতি হিসাব ব্যালেন্স বিডি 17 সালে যেটা ছিল এটা এখানে লিখছি 5,00,000 টাকা।
আর 18 সালে যেটা ব্যালেন্স শিটই 4 লক্ষ টাকা, এই দুইটা আগে লিখে নিয়েছি। এরপরে বলা আছে তোমার এই যে নগদান হিসাব, যেটা বিক্রয়কৃত যন্ত্রপাতির ক্রয় মূল্য, এই যে বিক্রয় করছি 75,000 টাকা, এই টাকাটা কিন্তু লিখি নাই। ক্রয় মূল্য যেটা, এই টাকাটা এখানে লেখা হয়েছে যে 1,50,000 টাকা। আর যন্ত্রপাতির অবচয় ছিল 90,000 টাকা, 1,90,000 টাকা। এই সবগুলি যোগ করে হয়েছে তোমার 7,40,000 টাকা। আর এখানে তোমার 5 লক্ষ টাকা ছিল। এই 7,40,000 টাকার থেকে 5 লক্ষ মাইনাস করে যেটা হয়েছে 2,40,000 টাকা। এটা হলো নতুন যন্ত্রপাতি ক্রয়ের পরিমাণ। নতুন যন্ত্রপাতি ক্রয়ের পরিমাণ। আবার বলতেছে তোমার এখানে যন্ত্রপাতির 17 সালে দেওয়া আছে 5 লক্ষ টাকা, আর 18 সালে দেওয়া আছে 4 লক্ষ টাকা। তারপরে যন্ত্রপাতির অবচয় দেওয়া আছে 1,90,000 টাকা। 1,50,000 টাকা মূল্যের যন্ত্রপাতি 75,000 টাকা ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। এখন এই যন্ত্রপাতির যে ক্রয় মূল্য, এই মূল্যটা কিন্তু এখানে আছে, নগদান হিসাব লিখে আমরা এই টাকাটা লিখে দেবো 1,50,000 টাকা। যন্ত্রপাতির অবচয় 1,90,000, 1,90,000, আর ব্যালেন্স শিটই তো এখানে দেওয়া আছে 4 লাখ, এই 4 লাখ, আর এখানে 5 লাখ, এটা যোগ করে 7,40,000 হয়েছে। এখান থেকে 5 লক্ষ টাকা মাইনাস করে যে টাকাটা হয়েছে, এটা হলো তোমার নতুন যন্ত্রপাতি ক্রয়ের পরিমাণ। খসড়া তোমাদের এই কয়টা করলেই মোটামুটি নগদ প্রবাহ বিবরণীর খসড়া হয়ে যাবে। এখন দেখো একটা বোর্ডের অঙ্ক দেওয়া আছে, এটা হলো নগদ প্রবাহ বিবরণী বোর্ড প্রশ্ন, ঢাকা 2018। এটা 4টা বোর্ড মিলে আসছিল, ঢাকা, দিনাজপুর, সিলেট আর একটা কোনটা যেন, 4টা মিলে একটা প্রশ্ন হয়েছিল। দেখো এখানে তোমার সন্দীপ লিমিটেডের 2017 সালের তথ্যাবলী নিম্নে প্রদত্ত হলো। শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি, নিট মুনাফা, লভ্যাংশ বাবদ প্রদান, প্রাপ্য হিসাব বৃদ্ধি, অগ্রিম খরচ হ্রাস, ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি, পদেয় খরচের বৃদ্ধি, যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ, অবচয় খরচ, যন্ত্রপাতি বিক্রয় হতে নগদ প্রাপ্তি, নগদে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয়। আমরা যে প্রথম ক্লাসটা করেছিলাম, ওখানে নগদ প্রবাহ বিবরণীকে যে 3 ভাগে ভাগ করা যায়, ওই 3 ভাগে ভাগ করে কোনটা কোথায় যাবে ওইটা আগের ক্লাসে দেখানো হয়েছিল। আজকে আমরা ওটার অঙ্কটা করব। প্রথমে 1 নম্বর বলছে অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। ক নম্বরে খ নম্বরে বলছে বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। আর গ নম্বরে বলছে তোমার পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো পরোক্ষ পদ্ধতিতে। এটা যদি বলার নাও থাকতো, এরপর আমরা পরোক্ষ পদ্ধতিতে করতাম, কারণ আমাদের এইচএসসিতে পরোক্ষ পদ্ধতিতেই অঙ্ক করার কথা বলা আছে। দেখো অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, উপরে আমরা এটা লিখবো সন্দীপ লিমিটেড নগদ প্রবাহ বিবরণী আংশিক 2017 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। বিবরণ টাকা টাকা। দেখো এখানে তোমার অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ, এখানে 2টা আইটেম দেওয়া আছে তোমার অঙ্কের মধ্যে, শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি আর লভ্যাংশ বাবদ প্রদান। বলছি নগদ যেটা আগমন হবে ওইটা প্লাস হবে, মানে ব্র্যাকেট ছাড়া রাখবো, আর যেটা মাইনাস হবে, নগদ টাকা প্রদান করলে টাকা চলে যাবে তাই এটা মাইনাস হবে। এটার থেকে এটা বাদ দিয়ে যে টাকাটা হয়েছে এটা হলো তোমার এই যে অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। এরপরে দেখো, এরপরে বলছে তোমার বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। অঙ্কের মধ্যে আছে ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি, যন্ত্রপাতি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি, নগদে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয়। এই দুইটা যোগ করে এটা মাইনাস করে যেটা, এটাই হলো তোমার বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি বলা আছে 1,25,000 টাকা, যন্ত্রপাতি বিক্রয় বাবদ
বিক্রয় থেকে নগদ প্রাপ্তি 45,000 টাকা, নগদে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হয় 80,000 টাকা। এই দুইটা যোগ করে যে টাকা হবে এটা মাইনাস করলে যে টাকাটা হবে এইটাই হবে তোমার বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। এরপরে তোমার বলছে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। আমরা আগে বলেছিলাম যে পরিচালন কার্যক্রম যখন শুরু করব ওই সময় নিট আয় বা নিট মুনাফা দিয়ে শুরু করব। নিট আয় এটা তোমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে, নিট আয় তোমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে, তাহলে আমাদের কোনো কিছু গণনা করার দরকার হবে না এখানে। কারণ নিট মুনাফাকে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহে রূপান্তরের প্রয়োজন ও সমন্বয়, বা এখানে শুধু সমন্বয় লিখলেও হবে। যেমন অপচয় হলো অনগদ খরচ, আমরা নিট মুনাফা নির্ণয় করার সময় এটা বাদ দিয়ে দিচ্ছিলাম, এটা এখানে যোগ হবে। যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ এটাও আমরা যোগ করেছিলাম, এটা এখানে মাইনাস হবে। প্রাপ্য হিসাবের বৃদ্ধি, ওই যে বলছি চলতি সম্পদের সাথে তোমার পরিচালন কার্যক্রমের সম্পর্ক হলো বিপরীতমুখী। প্রাপ্য হিসাব বৃদ্ধি পেলে মাইনাস, মানে সম্পদ চলতি সম্পদ বৃদ্ধি পেলে মাইনাস, আর চলতি সম্পদ হ্রাস পেলে প্লাস। অগ্রিম খরচ হ্রাস প্লাস। আর চলতি দায়ের সাথে তোমার পরিচালন কার্যক্রমের সাথে যে সম্পর্ক সেটা হলো সমমুখী সম্পর্ক। পদেয় খরচ বৃদ্ধি এখানে যোগ হবে। দেখো এখানে সবগুলি 5,000, 5,000, 4,000 সবগুলি যোগ করা হয়েছে, আর 9,000 আর 3,000 যোগ করে 12,000, এই দুইটা যোগ করে এখান থেকে বিয়োগ করা হয়েছে। বিয়োগ করে হলো 2,000। এই 11,000 আর 2,000 যোগ করে হয়েছে 13,000। তাহলে আজকে আমরা করলাম যে ওই কয়েকটা খসড়া করলাম, এই খসড়াগুলি কিভাবে করতে হবে। যদি তোমার অবচয় খরচের পরিমাণ প্রশ্নের মধ্যে দেওয়া থাকে তাহলে পুঞ্জীভূত অবচয়ের কোনো কার্যকারিতা থাকবে না। যদি অবচয় খরচ প্রশ্নের মধ্যে দেওয়া থাকে তাহলে পুঞ্জীভূত অবচয়ের কোনো কার্যক্রম অঙ্কের মধ্যে থাকবে না। অবচয় খরচটা আমরা বের করব কিভাবে? পুঞ্জীভূত অবচয় খরচের মাধ্যমে। এরপরে অবচয় খরচটা বের করবো আমরা পুঞ্জীভূত অবচয় হিসাবের মাধ্যমে। এরপরে আমাদের নিট আয় বা লভ্যাংশ প্রদান নির্ণয় করলাম, ওইটা আমরা বের করব সংরক্ষিত সংরক্ষিত আয় বিবরণী হিসাব প্রস্তুতের মাধ্যমে। বলছি দুইটা বছরের সংরক্ষিত আয় বিবরণী দেওয়া থাকলে চলতি বছরে যেটা থাকবে ওইটা হবে সমাপনী, আর বিগত বছরে যেটা থাকবে ওইটা হবে প্রারম্ভিক। সংরক্ষিত আয় বিবরণী মালিকানা সত্ত্বের একটা অংশ, মালিকানা সত্ত্বের ব্যালেন্স হলো ক্রেডিট। এখানে তোমার সংরক্ষিত আয়ের ব্যালেন্সও ক্রেডিট, ব্যালেন্স বিডি যেটা ওটা ক্রেডিট দিকে লিখবো, আর সিডি যেটা ওটা ডেবিট দিকে লিখবো। লভ্যাংশ প্রদান ডেবিট দিকে লিখবো, আর নিট আয় ক্রেডিট দিকে লিখবো। নিট আয় ক্রেডিট দিকে লিখবো কিসের জন্য? নিট আয় হলে তোমার সংরক্ষিত আয়ের পরিমাণ বাড়ে, আর লভ্যাংশ প্রদান করলে তোমার সংরক্ষিত আয়ের পরিমাণ কমে। তাই লভ্যাংশ প্রদান হবে ডেবিট দিকে আর নিট আয় হবে ক্রেডিট দিকে। আমরা নেক্সট ক্লাসে আরো অন্যরকম অঙ্ক করব। আজকে যে অঙ্কটা দেখাইলাম এটার মধ্যে কোনো তোমার খসড়া বা গণনা কার্য নেই। নেক্সট যেটা করব এটার মধ্যে খসড়া বা গণনা কার্য তোমার দরকার হবে। এই বেশিরভাগ অঙ্কেই তোমার 2 নম্বর, যেটা ক নম্বর থাকে, 2 নম্বর প্রশ্ন 2 নম্বরের জন্য, সেখানে ওই খসড়া বা ওখান থেকে খসড়া করে তোমার ওখানে বের করে দেখে দিতে হয়। তোমরা এই খসড়াগুলি বাসায় প্র্যাকটিস করবা আর 2-একটা অঙ্ক করার চেষ্টা করবা, তাহলে তোমরা ভালোভাবে করতে পারবা। আজ এখানেই শেষ।